নমস্কার। স্যাটারডে সাসপেন্স উইথ জয়ন্তীতে আজ সন্ধ্যায় আপনাদের কাছে চলে এসেছি আমি, জয়ন্তী চক্রবর্তী। প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7টার সময় আমি আপনাদের সামনে উপস্থিত হই আমার স্বরচিত একটি অলৌকিক গল্পের উপহার নিয়ে। আজ সন্ধ্যাতেও ঠিক তেমনি চলে এসেছি। আজ আমার নিবেদন যে গল্পটি, তার নাম হলো প্ল্যানচেট। আসুন তবে শুরু করা যাক। আজ রবিবার। প্রিয় বন্ধু তানির বিয়ে উপলক্ষে এসেছি ওদের গ্রামের বাড়িতে, কিন্তু বাড়ির সামনে কোথাও উৎসবের কোনো চিহ্ন নেই। দুয়ারের সামনে কলা গাছ, মঙ্গল ঘট, আম্রপল্লব, ফুলের মালা কিছুই নেই। কেন, কি হয়েছে? প্যান্ডেল নেই, সানাই বাজছে না, লোকজনের ছুটোছুটি নেই। মনটা হঠাৎ ভীষণ দমে গেল আমার। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম। দুরু দুরু বুকে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখলাম উঠোনের এক কোণে আমাদেরই বন্ধু রাজু আর ঈশানী কথা বলছে। ওদের মুখ ভীষণ শুকনো দেখলাম। কি একটা যেন গোপন কথা বলা বলি করছে ওরা। আমি সামনে গিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাড়াতেই ঈশানী কেঁদে ফেলে আমাকে জড়িয়ে ধরে বলল, তানি আর নেই রে, ও চলে গেছে আমাদের ছেড়ে চিরদিনের মতো। আমি আকাশ থেকে পড়ে বললাম, আজ ওর বিয়ের বউ ভাত? আর আজ? ঈশানী বলল, গত তরশু মানে বৃহস্পতিবার রাতে ও সুইসাইড করেছে রে, স্লিপিং পিল খেয়ে। আমি বললাম, কেন? ও তো নিজের পছন্দ করা ছেলেকেই বিয়ে করছিল। স্কুলে ওর কলিগ ছিল ছেলেটা। তাহলে কি হলো হঠাৎ? ঈশানী বলল, কি জানি রে, কেউ কিচ্ছু বলতে পারছে না। আমি জিজ্ঞেস করলাম, মাসিমা, উনিও কি কিছুই জানতেন না? ঈশানী বলল, না রে, মাসিমাও কিচ্ছু জানেন না। উনি তো একেবারেই ভেঙে পড়েছেন। এক ফোঁটা জলও খাননি সেদিন থেকে। শুধু বুক চাবড়াচ্ছেন আর বলে যাচ্ছেন, কেন এমন করলি ওরে, কেন এমন করলি তানি? একটা বার আমায় শুধু বলে যা, না জানা অবধি আমি জলগ্রহণ করব না। এবার রাজু এগিয়ে এলো। রাজু আমাদের ব্যাচমেট। ও তানির ঠিক পাশের বাড়ির ছেলে। তাছাড়া আমাদের ব্যাচমেট বলে আমরা তিনজনেই পরস্পরের কমন ফ্রেন্ড। রাজেশের বাড়ি তানির বাড়ির পাশে বলেই সমস্ত ব্যাপারটা আগাগোড়া ও ছিল সাক্ষী। ও বলল, এখন কি করা যায় সেটাই ঠিক করতো তোরা। মাসিমা তো 3 দিন হতে চলল নির্জলা উপোস করে আছেন, কারো কোনো কথাই শুনছেন না। আগে ওনাকে তো বাঁচানো দরকার। আমরা বললাম, একদম ঠিক বলেছিস। তাছাড়া আরেকটা ব্যাপারও আছে। বৃহস্পতিবার রাতে চলে গেছে তানি। হিসেব মতো আজ রবিবার। আজই তো ওর পারলৌকিক কাজ হবার কথা। কিন্তু মাসিমার যে অবস্থা শুনছি, এ সমস্ত কিছুর ব্যবস্থা কে করবে বলতো? রাজু বলল, চল দেখি, আমরা তো তানির বন্ধু, আমরাই সব করব। কিন্তু আমরা ওপরে মাসিমার ঘরে গিয়ে যা দেখলাম, তাতে চোখে জল ধরে রাখা গেল না। মাসিমা আমাদের জড়িয়ে ধরে শুধু বলতে লাগলেন, কেন গেল ও, শুধু এইটুকু তোরা আমায় বলে দে। আমি যে কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা মাসিমাকে ধরে বিছানায় শুইয়ে দিয়ে বললাম, মাসিমা, যেভাবেই হোক এই রহস্য আমরা বের করবই। আমরা কথা দিলাম তোমাকে, তুমি আমাদের একটু শুধু সময় দাও। তুমি জল খাও। আমরা কথা দিচ্ছি আমাদের প্রিয় বন্ধুর এই চরম পরিণতির কারণ আমরা ঠিক খুঁজে বের করবই করব। 3 দিন তুমি কিছু খাওনি, তোমার কিছু হয়ে গেলে তখন কি হবে বলো তো? মাসিমা আমাদের কথা শুনলেন, জল আর শরবত খেলেন, সামান্যই। আমরাও সে রাতে সেদিন আর ফিরলাম না, থেকেই গেলাম ওদের বাড়িতে। অপঘাতে মৃত্যু বলে 4 দিনের দিন কাজ হবে। অনলাইনে ফোন করে করে রাজুই সমস্ত ব্যবস্থা করে ফেলল। পুরোহিত, ফুল, ফল, মিষ্টি, ধূপ, মালা, যা যা লাগে এসব কাজে সব কিছুই সে নিজের হাতে বাজার থেকে কিনে আনলো। মাসিমা ঘর থেকে একবারও বের হলেন না। যা করবার আমরাই করলাম।
সব শেষে পুরোহিত যখন শান্তি জল ছেটাবেন বলে মাসিমাকে ডাকতে গেল, তখন উনি বললেন, শান্তি, আমার শান্তি তখনই হবে যখন জানতে পারবো আমার তানির এই পরিণতির জন্য দায়ী কে। নিজের হাতে তাকে শাস্তি দিতে না পারলে ইহজীবনে শান্তি নেই আমার। ও ছাড়া আর কে ছিল আমার বলতো তোরা? আমি আসানসোলে একটা সরকারি স্কুলে টিচারি করি। এই সপ্তাহে একজন সিনিয়র টিচারের হঠাৎ মৃত্যুর কারণে একদিন এক্সট্রা ছুটি পাওয়া গেছে। সোমবার বন্ধ থাকবে স্কুল, তার সঙ্গে শনি আর রবি জুড়ে দিয়ে টানা 3 দিনের ছুটি। শনিবার কেনাকাটা সেরে আজ রবিবার আমি এসেছিলাম বন্ধু তানির বিয়ে উপলক্ষে ওদের গ্রামের বাড়ি বর্ধমানের ঘুষখড়ায়। তানি ওরফে গীতবিতান আমার কলেজের বন্ধু। 3 বছর একসঙ্গে কলেজে পড়বার পর আমি আর ও দুজনেই একসঙ্গে বিএড করলাম। তারপর আমি এসএসসি দিয়ে চাকরি পেয়ে গেলাম আসানসোলের একটা সরকারি স্কুলে, আর তানি চাকরি পেল একটা বেসরকারি স্কুলে। ওদের পাশের গ্রামেই স্কুলটা। ইতিমধ্যে হঠাৎ বাবা মারা গেলেন ওর। ও ছিল বাবা মায়ের একমাত্র সন্তান। তাই বাবা হঠাৎ মারা যাবার পর সংসারের সমস্ত দায় দায়িত্ব গিয়ে পড়ল তানির মাথায়। মাসিমা মানে তানির মায়ের শরীরটা এই সময় থেকেই একেবারে বিগড়ে গেল। হাই প্রেসার, সুগার, আর্থারাইটিস, সব রকম অসুখে প্রায় শয্যাশায়ী হয়ে পড়লেন উনি। সেই জন্যই তানি আর বাইরে কোথাও বেটার চাকরির চেষ্টা করল না। ওই মফস্বলের বেসরকারি স্কুলের চাকরিতেই স্থায়ীভাবে থেকে গেল। মায়ের দেখাশোনাও করতে পারবে, আবার বাড়িতে থেকে চাকরিটাও করতে পারবে, এতেই ও খুব খুশি ছিল। যাই হোক, আমরা দুজন নিজ নিজ কাজ নিয়ে এত ব্যস্ত ছিলাম যে দেখাশোনা খুব একটা হতো না। অবশ্য যোগাযোগ ছিল নিয়মিত ফোনের মাধ্যমে। শুধু মাঝে মাঝে ফোনে কথা হতো। হঠাৎ ওর বিয়ের খবর একদিন উড়ে এলো রাঙা খামে। সেই দিন ও নিজেই ফোন করে বলল আমায় সবকিছু। বলল ওর নিজের বহুদিনের পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে চলেছে ও। ছেলেটার নাম অর্ক। শুনে তো খুব আনন্দ হলো আমার। আমাদের বন্ধুদের মধ্যে ওর বিয়েই তাহলে প্রথম হচ্ছে। কনগ্র্যাচুলেশন জানাবার জন্য তৈরি হলাম মনে মনে। বিয়ের দিন ছুটি নেওয়া যাবে না বলে আসতে পারিনি। 1-2 পরে বউ ভাতে যাব বলে সেজেগুজে বের হলাম, কিন্তু এসে দেখি শ্মশানের ছবি। যেখানে বউ ভাতের আয়োজন হবার কথা ছিল সেখানে তার পারলৌকিক কাজের আয়োজন হচ্ছে। পুজো পাঠের ক্রিয়াকর্ম সমস্ত শেষ হলে পর আমরা 3 বন্ধু মিলে বসলাম ছাদের উপর নির্জন চিলেকোঠার ঘরে। 3 বন্ধু মিলে আলোচনা করতে লাগলাম কি করা যায়, কি করে তানুর মৃত্যু রহস্য উদ্ঘাটন করা যায়। ঈশানী বলল, আয় প্ল্যানচেট করি। রাজু বলল, থাম তো, ওসব বুজরুগি আমি একদম বিশ্বাস করি না। আমি বললাম, দেখ, স্বামী অভেদানন্দের বেশ কিছু বই পড়েছি আমি। ঠিক মতো মিডিয়াম পেলে আত্মা কিন্তু আসে, আর শুধু আসেই না, তাদের সূক্ষ্ম শরীরের ছায়া পর্যন্ত ধরা পড়ে বিশেষ শক্তি সম্পন্ন ক্যামেরায়। আর রবীন্দ্রনাথও তো বহুবার প্ল্যানচেট করেছেন। অনেক গণ্যমান্য ব্যক্তিরাও এসেছেন ওনার ডাকে। এনারা সবাই বুজরুক বলতে চাস? আমি অভেদানন্দের বইতে দেখেছি অনেক আত্মার ছবি। রাজু হাসতে হাসতে বলল, ওই রকম ছবি সহজেই বানিয়ে নেওয়া যায়, যে কেউ পারে। সবই ক্যামেরার কারসাজি, বুঝলি? তোরা প্ল্যানচেট করতে চাস কর, তবে আমি নেই কিন্তু ওসবের মধ্যে। কিন্তু মিনিমাম 3 জন ছাড়া তো প্ল্যানচেট করা যায় না। 5, 7 বা বেজোড় সংখ্যার সদস্য নিয়েই বসতে হয় এই চক্রে। আমরা মাত্র 3 জনই আছি। এর মধ্যে যদি রাজু না থাকে তাহলে কি করে প্রেত চক্রে বসবো আমরা? আমার বা ঈশানী কারোরই কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না, কিন্তু মাসিমাকে আমরা যে কথা দিয়েছি তানির মৃত্যুর প্রকৃত রহস্য আমরা উদ্ঘাটন করবই করব। তাই একটু রিস্ক নিয়ে আমরা মনে মনে ঠিক করলাম যেভাবেই হোক আজই সন্ধেবেলা বসবো আমরা। কিন্তু
চক্রে বসতে গেলে আরো তো একজন চাই। ভূত প্রেতের ব্যাপার জানলে কেউই রাজি হবে না, আর সেটাই স্বাভাবিক। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে আমরা মাসিমাকেই বললাম, সমস্ত কথা খুলে বললাম। ভাবতেই পারিনি যে উনি রাজি হয়ে যাবেন, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে মাসিমা বললেন, তোরা যা করতে চাইছিস তাই কর। তাতে যদি আমার মেয়েটার এভাবে চলে যাওয়ার প্রকৃত কারণ জানতে পারি, তবে তার চেয়ে আর কি চাই? তোরা আমায় বল কি করতে হবে, আমি তোদের কথাতেই রাজি। আমরা বললাম, বেশি কিছুই করতে হবে না মাসিমা, তুমি শুধু একটি আঙুল দিয়ে আলতো করে ছুঁয়ে থাকবে টেবিলটাকে, ব্যাস এইটুকুই। সেদিন সন্ধ্যার পর থেকেই সারা বাড়ি শুনশান হয়ে গেল। অত বড় দোতলা বাড়িখানা যেন নির্জন একটা দ্বীপের মতো মনে হতে লাগলো। একটু বেলায় খাওয়া হয়েছিল বলে রাতে সেদিন কেউ আর আমরা কিছুই খেলাম না। রাত 10টার পর আমরা 4 জন স্নান সেরে শুদ্ধ পবিত্র হয়ে ছাতের ঘরে চলে এলাম। এই ঘরটা তেমন ব্যবহার হয় না, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। তানির বাবা থাকতেন এই ঘরে, ওনার লাইব্রেরি ছিল এই ঘরটায়। ঘরের একদিকের দেয়াল জোড়া 3টে কাঠের তাকে এখনো দেশি বিদেশি প্রচুর বইপত্র সাজানো আছে। এক কোণে আছে একটা টেবিল আর গোটা 3 চেয়ার। আমরা টেবিলটাকে মাঝখানে এনে 3 জন 3টে চেয়ারে বসে পড়লাম। রাজু তো থাকতেই চাইছিল না আমাদের সঙ্গে, আমরা অনেক করে বলায় ও থেকে গেল, কিন্তু টেবিলে বসলো না। ও বসলো একটু দূরে একটা সিঙ্গল খাটের ওপর পা ঝুলিয়ে। আমরা গুগল সার্চ করে সামান্য যা জ্ঞানার্জন করেছিলাম সেটুকুকেই মূলধন করে প্রস্তুত হলাম। টেবিলটার ওপর তানির একটা বড় ছবি রাখা হলো। আজ পুজোর ওখানে যে ছবিখানা রাখা হয়েছিল সেটাকেই আনা হয়েছে। তখনও ছবিটার গলায় রজনীগন্ধার মালাখানা এক্কেবারে টাটকা। কি করুণ মধুর একটা গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে ছবিটা যেন হাসছে। সারা ঘর ভরে গেছে বিষাদে আর ভালোবাসায়। ওকে যে আমরা সবাই খুব ভালোবাসতাম তা কি অনুভব করতে পারছেও এই মুহূর্তে? তানির ছবির সামনে একটা বড় সাদা কাগজে এ থেকে জেড পর্যন্ত অক্ষর আর 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা লেখা হলো। তারপর কাগজটার উপর একটা 1 টাকার কয়েন রাখলাম। সারা বাড়িতে সমস্ত আলো নিভিয়ে দিয়ে কেবল ঘরের এক কোণে মোমদানিতে মাত্র একটা সরু মোমবাতি জ্বালিয়ে রেখে আমরা বসে গেলাম চক্রে। ঘরের সব কটা জানলা খোলা থাকলেও একটি মাত্র দরজা বন্ধ করে রাখা ছিল। ঘরে হালকা ধূপের আর রজনীগন্ধার গন্ধ। আমরা 3 জন, মানে আমি, ঈশানী আর মাসিমা, ধীর স্থির হয়ে বসলাম টেবিলটাকে ঘিরে। আমাদের 3 জনের হাতের মাঝের আঙুলের প্রান্তটি ঠেকানো ছিল টেবিলের কিনারায়। আমাদের সবার চোখ ছিল বন্ধ। আমরা এক মনে তানিকে ভাবতে লাগলাম, ওকে ডাকতে লাগলাম মনে মনে। 8 ঘন্টা কেটে গেল এইভাবে। আমরা এক মনে ভাবছি ওর কথা। ঘরের মধ্যে নিশ্ছিদ্র নীরবতা, যাকে বলে একেবারে পিন ড্রপ সাইলেন্স। হঠাৎ বাইরে কয়েকটা কুকুর কেঁদে উঠল বিশ্রীভাবে। কি করুণ যে শোনালো সেই কান্নার আওয়াজ! শুনেছি ওরা নাকি আত্মার অস্তিত্ব টের পায়। তবে কি সে এসেছে? আমাদের আহ্বান ডেকে এনেছে আমাদের তানিকে অন্ধকার মৃত্যুপুরী থেকে? আমরা সবাই ভাবছি তার কথা, কিন্তু 8 ঘন্টা হয়ে গেল, কই কিছুই তো তেমন হলো না। মনে মনে হতাশ হয়ে পড়েছি। হাল ছেড়ে দিয়ে উঠবো উঠবো ভাবছি, ঠিক এই রকম সময় হঠাৎ মনে হলো টেবিলটা যেন একটু নড়ে উঠল। ভাবলাম আমার মনের ভুল হতে পারে, কিন্তু ঠিক তখনই হঠাৎ বাইরে জোরে দমকা একটা বাতাস বয়ে গেল। তার পিছু পিছু আবার ফের এক ঝলক দমকা হাওয়া, একেবারে বরফের মতো শীতল। সেই বাতাসের স্পর্শে শিউরে উঠল আমাদের সারা শরীর। এইবার হাওয়ার ঝাপটায় মোমবাতিটা ঝপ করে নিভে গেল। চারিদিক ঢেকে গেল নিশ্ছিদ্র অন্ধকারে। এখন অন্ধকার এতটাই গাঢ় যে আমরা নিজেরাই নিজেদেরকে দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ পর অন্ধকারে
চোখ দুটো যখন কিছুটা সয়ে গেল, দেখলাম হঠাৎ টেবিলের উপর রাখা কয়েনটা টিট্টির করে কাঁপছে। সবাই আমরা এক আঙুলে আলতো করে টেবিলটা ছুঁয়ে আছি মাত্র, বল প্রয়োগের তো কোনো প্রশ্নই ওঠো না। তবুও দেখলাম কয়েনটা থরথর থরথর করে কাঁপছে। কিছুক্ষণ কয়েনটার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে ঈশানী খুব কোমল গলায় বলল, তুই কি এসেছিস তানি? নির্বাক নিথর ঘর, কোনো শব্দ নেই। আবার প্রশ্ন, তানি এসেছিস তুই? হঠাৎ দেখলাম কয়েনটা কাগজের ওপর আপনা থেকেই গোল হয়ে ঘুরতে শুরু করেছে। ঘুরতে ঘুরতে কয়েনটা এবার ওয়াই অক্ষরের কাছে গিয়ে দাঁড়ালো। আমরা বুঝলাম ইয়েস বোঝাতে চাইছে আমাদের স্পিরিট। সবাই নিশ্চিন্ত হলাম যে সে এসেছে। এইবার ঈশানী জিজ্ঞাসা করল, কেন এমন করলি তুই তানি? তোর মার মানে আমাদের কাকিমার আর কে আছে বলতো তুই ছাড়া? তাকে এত বড় দুঃখটা দিলি? এবার দেখলাম কয়েন মৃত্যু গতিতে আবার ঘুরতে শুরু করেছে। ঘুরতে ঘুরতে কয়েনটা এস অক্ষরের উপর এসে থেমে গেল। তার মানে ও কি সরি বলতে চাইছে? মনে মনে এইরকম যখন ভাবছি, ঠিক তখনই কয়েনটা ঘুরতে 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 ঠিক মাসিমার কাছটিতে গিয়েই স্থির হয়ে গেল। আর মাসিমা মুখে কাপড় চাপা দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। চক্রে বসার আগে থেকেই আমরা সবাই প্রতিজ্ঞা করে নিয়েছি যে কেউ কোনো কথা বলবো না বা কোনো শব্দ করব না। কথা যা বলবার একমাত্র ঈশানীই বলবে, প্রশ্ন যা করবার সেই করবে। এতে মনোসংযোগটা বিঘ্নিত হয় না, আত্মার সঙ্গে সংযোগটা ছিন্ন হয় না। মনোসংযোগ ছিন্ন হয়ে গেলেই ওদের সঙ্গে আমাদের সংযোগটাও বিচ্ছিন্ন হয়ে যায়। এক্ষেত্রেও ঠিক তাই হলো। মাসিমা ফুঁপিয়ে কেঁদে উঠতেই আমাদের মন চলে গেল সেদিকে, আর মনোযোগ ছিন্ন হতেই আমাদের সূক্ষ্ম যে সংযোগ সূত্রটি ছিল আত্মার সঙ্গে, সেটাও ছিন্ন হয়ে গেল। কয়েনটা গড়াতে গড়াতে পড়ে গেল টেবিলের তলায়। আর আমাদের মিডিয়াম ঈশানী দেখলাম ঘাটটা একদিকে কাত করে শুয়ে পড়ল চোখ বুজিয়ে। বুঝতে পারলাম তানির আত্মা আর এখানে নেই, সে চলে গেছে। ঈশানী চেয়ারের উপর ঘাড় কাত করে চোখ বন্ধ করে পড়ে আছে। তানি এসেছিল, তানি চলেও গেল, কিন্তু আসল কথাটাই তো জানা হলো না। রাজু বলল, আমি বাপু বাড়ি চললাম, কাল সকালে অফিস আছে। ও ইদানিং ব্যাংকে একটা প্রবেশনারি অফিসারের কাজে ঢুকেছে। সবাই চলে যেতে চাইছে, কিন্তু মাসিমা আমাদের ছাড়লেন না। কেঁদে কেটে কথা আদায় করে নিলেন। বললেন, তোরা আমাকে কথা দিয়েছিস, কারণটা জেনে আমাকে বলবি। সেই কথা রক্ষা না করা পর্যন্ত তোদের আমি কিছুতেই যেতে দেব না এ বাড়ি ছেড়ে। আমরা অগত্যা কথা দিলাম, আগামীকাল আবার বসবো মাসিমা। আমার ছুটি ছিল, ঈশানী তো বেকার, শুধু রাজুরই যা ছুটি নেই। কিন্তু ও তো পাশের বাড়িতেই থাকে, আর আমাদের প্ল্যানচেট বসবে গভীর রাতে, কাজেই রাজুকেও অগত্যা রাজি হতে হলো। পরদিন ঠিক রাত 10টায় আবার বসলাম আমরা তিনজন, আমি, ঈশানী আর রাজু। আজ মাসিমার ভীষণ জ্বর এসেছে, তাই ওনাকে বাদ দিয়ে রাজুকেই অগত্যা নিতে হলো। আমাদের বাড়িতে কিন্তু কেউ জানে না যে আমরা কেন এ বাড়িতে থেকে গেলাম। কেউ জানে না যে আমরা প্ল্যানচেট করছি। জানলে হয়তো কেউই অনুমতি দিতেন না। যাই হোক, আবার চিলেকোঠার ঘরে বসেছে আমাদের প্ল্যানচেটের আসর। আজ আর কারো মনেই কোনো সংশয় নেই। আমরা সবাই বিশ্বাস করে নিয়েছি যে তানির আত্মা গতকাল এসেছিল। আজও ঠিক সেভাবেই যদি তাকে ডাকা যায়, আজও সে আসবে আর আমাদের জানিয়ে দেবে তার মৃত্যুর প্রকৃত কারণ কি ছিল। আজ সকাল থেকেই বৃষ্টি পড়ছে। সন্ধ্যের পর সেই বৃষ্টি আরো চেপে এলো, সঙ্গে সনসন করে বইছে ঝোড়ো বাতাস। সাবধানে মোমবাতি জ্বালিয়ে জানলা দরজা সব বন্ধ করে দিয়ে তৈরি হয়ে বসলাম। আজও টেবিলের ওপর তানির একটা বাঁধানো ফটো, গলায়
গতকালের বাসি মালা, সামনে শব্দমালা আর সংখ্যা লেখা কাগজ, মাঝখানে একটা কয়েন। সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে প্ল্যানচেটে বসলাম আমরা। মনে দৃঢ় প্রতিজ্ঞা, যে করেই হোক আজ সফল হতেই হবে। আমরা বসে বসে এক মনে তানির কথা ভেবে চলেছি। হঠাৎ দমকা ঝোড়ো হাওয়ায় বন্ধ জানলাটা দড়াম করে খুলে গেল। মনে হলো কেউ যেন সজোরে ধাক্কা মেরে খুলে ফেলল জানলাটা। দমকা হাওয়ায় মোমবাতিটা আছড়ে মেঝের ওপর পড়ে নিভে গেল। ভেতরে এখন সূচিভেদ্য অন্ধকার, আর বাইরে ঝড়ের ক্রুদ্ধ গর্জন। মনে হচ্ছে কেউ যেন নিষ্ফল চাপা রাগে ফোঁসছে। হঠাৎ আমার দিকে টেবিলের একটা পায়া যেন সামান্য নড়ে উঠল। তারপর আবার সব চুপচাপ। আবার মিনিট দুই বাদে ঠক 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 করে দরজায় শব্দ হতে লাগলো। ঠিক দুবার শব্দ হয়েই থেমে গেল। মনে হলো কেউ যেন ভেতরে আসবার জন্য দরজায় নক করছে। আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি কখন গতকালের মতো ঘুরতে শুরু করবে কয়েনটা, আর ঈশানী শুরু করবে তার প্রশ্ন, তুই কেন এভাবে চলে গেলি তানি? সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু কয়েনটা কিছুতেই চলমান হয়ে উঠছে না। তাহলে কি সে আসবে না আজ? আমাদের কি কোনো ভুল হয়েছে? এই রকম ভাবছি এমন সময় হঠাৎ দড়াম করে একটা বিকট শব্দ হলো। আমরা তাকিয়ে দেখলাম রাজু চেয়ার থেকে ছিটকে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। তার মুখ থেকে গো গো করে একটা বীভৎস আওয়াজ বের হচ্ছে। সব দেখে আমরা দৌড়ে ওর কাছে গেলাম, কিন্তু তাকে তুলবো কি? তার গায়ে হাত ঠেকানো মাত্র মনে হলো অসুরের মতো বলশালী একটা হাত যেন আমাদের এক ঝটকায় তুলে ছুঁড়ে ফেলে দিল 3 হাত দূরে। আমরা ব্যথায় চিৎকার করে উঠলাম। তাকে দেখলাম রাজুর মুখ থেকে গাঁজলা বের হচ্ছে, যন্ত্রণায় গোঙাচ্ছে ও কাতর ভাবে। আমরা রাজুর দিকে এগিয়ে যেতেই ঘরের মধ্যে যেন বজ্রপাত হলো। খবরদার, কেউ এগোবি না এক পা। রাজুর মুখ থেকে কর্কশ ফ্যাঁস ফ্যাঁসে মেয়েলি গলায় কেউ যেন গর্জন করে আমাদের ধমকালো। আমরা প্রচন্ড ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। এই কি, কার গলার স্বর ওটা? আবার গর্জন করে উঠল সেই কর্কশ কণ্ঠ। কেন ডাকছিস আমায়? কেন কেন রোজ রোজ ডাকছিস? জানিস না কষ্ট হয় আমার? খুব খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। ঈশানী এবার সাহস সঞ্চয় করে বলল, আমরা জানতে চাই কেন আমাদের প্রিয় বন্ধুকে এভাবে অকালে চলে যেতে হলো। কি হবে জেনে? কি করবি? সেই মেয়েলি ফ্যাঁস ফ্যাঁসে গলা আবার হিস হিস করে বলে উঠল। আমি বললাম, জানতে পারলে আমরা শাস্তি দেব দোষীকে। শাস্তি? উন্মাদের মতো ঘর ফাটিয়ে হাসতে লাগলো রাজু। কিন্তু গলাটা মোটেই রাজুর গলা নয়, গলাটা একজন মহিলার। সে আবার বলল, আমায় ছেড়ে দে তোরা, কষ্ট হচ্ছে খুব, ছেড়ে দে, আর ডাকবি না। ঈশানী বলল, শুধু বলে দে না তানি, কেন এমন করলি তুই? তোর বিয়ের তো সব ঠিক ছিল, পাত্র তো তোরই পছন্দ করা, কেন তবে বিয়ের ঠিক আগের দিন? মিথ্যেবাদী, ওরা সবাই মিথ্যেবাদী। মেয়েলি গলা তীব্র ক্ষোভের সঙ্গে বলে উঠল, মিথ্যেবাদী, ভয়ানক মিথ্যেবাদী ওই শয়তানটা। ওই তো আমার বর অর্ককে আমার নামে মিথ্যে কথা বলেছিল আমার সঙ্গে নাকি আগেই বিয়ে ঠিক হয়ে আছে ওর। এই রাজুটাই হচ্ছে ভয়ঙ্কর শয়তান, মিথ্যেবাদী। আমার সঙ্গে নাকি রাতের পর রাত কাটিয়েছে রাজু। এটা জানবার পরই তো ভেঙে দিল বিয়েটা অর্ক। রাজুকে আমি পাত্তা দিতাম না বলে এইভাবে তুই শোধ নিলি রাজু, এইভাবে। দাঁড়া দাঁড়া, আজ মজা দেখাচ্ছি তোর। আমরা তাকিয়ে দেখলাম আমাদের সহপাঠী বন্ধু রাজুর মুখ দিয়ে গাঁজলার বদলে এবার গলগল করে রক্ত বের হচ্ছে। কেউ যেন প্রচন্ড আক্রোশে ওর মাথাটা ধরে বারবার সজোরে ঠুকে দিচ্ছে মেঝেতে। মৃত্যু যন্ত্রণায় গো গো করে চলেছে ও।
এই রকম একটা বীভৎস দৃশ্য চোখের সামনে দেখে হাত পা গুটিয়ে চুপ করে কি বসে থাকা যায়? আমরাও পারলাম না। আমরা রাজুকে ধরে বসাতে গেলাম, কিন্তু ওর গায়ে তো তখন অসুরের বল। ছিটকে ফেলে দিল ও আমাদের। বলতে লাগলো, কাউকে সুখী হতে দেব না। তোরা মজা দেখছিস না? আমাকে নিয়ে মজা দেখছিস তোরা? দাঁড়া, মজা দেখাচ্ছি। আবার মেঝেতে শুইয়ে ফেললো রাজুকে। রাজু শুয়ে শুয়েই হাতের কাছে যা পেল তাই ছুঁড়তে লাগলো। আমরা ভয়ে কাঁপছি ঠক ঠক করে। বলছি, শান্ত হ, শান্ত হ, ক্ষমা করে দে তানু, রাজুকে ছেড়ে দে, তুই রাজুকে ক্ষমা করে দে। রাজু আমাদের বন্ধু। বন্ধু? একদলা থুতু ছিটিয়ে দিল রাজু ওরফে তানি। তুই বন্ধু নামের কলঙ্ক রাজু, তুই বন্ধু নামের কলঙ্ক। দেখলাম মাটিতে মুখ ঘষতে ঘষতে বলে চলেছে রাজু ওরফে তানি, তুই আমার নামে নাম জড়িয়ে মিথ্যে কলঙ্ক দিলি। অর্কর বাড়ি থেকে একটি বারও সত্যি মিথ্যের খোঁজ নিল না। বিয়েটা ভেঙে দিল আমার। বাড়ি ভর্তি লোকজন, পাড়া প্রতিবেশী, সবার সামনে সেদিন কি বলতাম আমি, কি করতাম? তোরা বল। তাই তো উপায় না দেখে। কথাটা বলেই সামনের চেয়ারের পায়াটা ধরে এক আছাড় মারল রাজু। চেয়ারখানা ভেঙে চৌচির হয়ে চারিদিকে ছিটকে পড়ল। এবার রাজু উঠে দাঁড়িয়ে একটা চিনে মাটির ফুলদানি ধরে জোরে একটা আছাড় মারল। সারা ঘরে ছড়িয়ে পড়ল ধারালো টুকরো। আমাদের গায়েও পড়ল দুটো চারটে টুকরো। সূক্ষ্ম কোণা লেগে কেটে গিয়ে ঝরঝর করে রক্ত বেরোতে লাগলো আমাদের গা থেকে। এবার আমি প্রচন্ড ভয়ে মা চণ্ডীর স্তব করতে লাগলাম। নমস্তে শরণ্যে সানুকম্পে, নমস্তে জগৎব্যাপিকে বিশ্বরূপে, নমস্তে জগৎবন্ধ পদারবিন্দে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, নমস্তে জগৎচিন্তামণি স্বরূপে, নমস্তে মহাযোগিনী জ্ঞান রূপে, নমস্তে সদানন্দনন্দ স্বরূপে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। এই স্তোত্র পাঠে দেখলাম ম্যাজিকের মতো কাজ হলো। কিছুক্ষণের মধ্যেই কাঁপতে কাঁপতে ধীরে ধীরে স্থির হয়ে গেল রাজুর শরীরটা। গায়ে হাত দিয়ে বুঝলাম ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। আমরা এবার ঘরের আলো জ্বেলে দিলাম। সেদিন সেই উজ্জ্বল ইলেকট্রিক আলোয় ঘরের যে বিধ্বস্ত ভয়ঙ্কর চেহারা দেখলাম, তাতে আর বুঝতে বাকি রইল না আত্মার শক্তি কি ভীষণ আর কতখানি তীব্র। বিশেষ করে সে আত্মা যদি হয় প্রতারিত, লাঞ্ছিত, নির্যাতিত। সেদিন অনেক কষ্টে জ্ঞান ফিরেছিল রাজুর। ও কাঁদতে কাঁদতে বলেছিল, বিশ্বাস কর, আমি তানিকে বড্ড ভালোবাসতাম রে, ভীষণ ভালোবাসতাম। ওকে পেলাম না দেখে ভাবলাম কাউকেই দেব না ওকে পেতে। তাই মিথ্যে করে চিঠি দিয়েছিলাম অর্কর বাড়িতে। আমাদের বন্ধুদের গ্রুপ ফটো থেকে তানির ছবিটা বের করে সুপার কম্পোজ করে ঘনিষ্ঠ অবস্থার ছবি তৈরি করেছিলাম। আর সেটা দেখার পরই বিয়ে ভেঙে দিয়েছিল অর্করা। আমি পাপী রে, মহা পাপী, তোরা আমাকে শাস্তি দে। আমরা বললাম, আমরা আর কি শাস্তি দেব তোকে, তোর বিবেকই তোকে সারা জীবন কষ্ট দিয়ে যাবে। পরের দিন আমরা আমি আর ঈশানী যে যার বাড়ি ফিরে গেলাম। শুনেছি রাজু সেদিন থেকে আর নিজের বাড়ি ফিরে যায়নি। মাসিমার সব দায় দায়িত্ব নিজের মাথায় তুলে নিয়েছিল। বিয়ে করেনি। অবসর সময়ে রাজু পাড়ার ছোট ছোট বাচ্চাদের তানির বাড়িতে ডেকে এনে তাদের পড়ায়, আঁকা শেখায়, খাবার কিনে দেয়, যোগব্যায়াম শেখায়। বাড়িটার নাম দিয়েছেও গীতবিতান সেবাশ্রম, আমাদের তানির নামে নাম। হয়তো এইভাবেই সে তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করে চলেছে সারা জীবন ধরে। গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে আপনারা ছিলেন। গল্পটা শুনে যদি ভালো লাগে বন্ধুরা, তবে দয়া করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর শেয়ার করে দেবেন, যাতে আমাদের আরও নতুন নতুন বন্ধু বাড়ে। আজ তবে এখানেই শেষ করছি।
শুভরাত্রি।